দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। গুড মর্নিং, আমরা ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প রিসর্টে রয়েছি। আমরা আগের ভিডিওতে দেখিয়েছি আমরা এখন এখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। চলুন তাহলে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। সবাই ব্রেকফাস্ট করছে, লুচি তরকারি আর এগ বয়েল। লুচি হচ্ছে যতটা খাও তুমি, লুচিগুলো ভীষণ নরম না, খুব ভালো বানিয়েছে। তরকারিটা ভালো হয়েছে। সকালে চাটা দিয়েছে, র চা কি সুন্দর, আমি বললাম। প্রদীপ এই হচ্ছে কেয়ারটেকার এখানকার, আর দিদি হচ্ছে রান্না করছে। রান্না কেমন গো? সত্যি কিন্তু ভালো, মানে মন রাখার জন্য সত্যিকারের ভালো, খুব ভালো রান্না হয়েছে বলছে। কি নরম গো, সফট, খুব সফট, লুচিটা খুব ভালো। খাচ্ছি এখন। চা দিয়েছে, তারপরে লাল চা আছে, আমাদের দুধ চা আসছে। এই আমাদের দুধ চা এসে গেছে, খুব সফট এবং নরম হয়েছে, খেতে ভালো হয়েছে, তরকারিটাও ভালো হয়েছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমরা রেডি হয়ে চেক আউট করবো। আর এই ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পের পুরো ভিডিওটা অলরেডি বেরিয়ে গেছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সব নামছে আমাদের, এই গাড়ি এসে গেছে আমাদের। আগে আমরা এখানে হাতির স্নান দেখতে যেতে পারতাম, কিন্তু এখন এগুলো সব নিষেধ করে দিয়েছে। হ্যাঁ, ময়ূর, হ্যাঁ, হরিণ সব দেখেছি, কিন্তু এখন সব নিষেধ করে দিয়েছে। নিয়ে এলাম কিন্তু এবারই দেখলাম না। ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন আমরা দার্জিলিংয়ের পথে যাচ্ছি। রাস্তায় কিছু ভালো ভালো স্পট দেখাবে আমাদের এবারে ড্রাইভার আছে আমিনুর। এই হচ্ছে আমিনুর। আমিনুর একবার তাকাও, ওর মোবাইল নাম্বারটা আপনাদের দিয়ে দেবো এখানে ব্লগে। ও খুব ভালো, এর আগেও আমাদেরকে ঘুরিয়েছে, সুন্দর করে ঘুরিয়ে দেবে কিন্তু ডুয়ার্স। বাই বাই মূর্তি, আবার কবে আসবো। আমরা দার্জিলিংয়ে যাওয়ার পথে এই জিও পেট্রোল পাম্পে তেল তুললাম। তেল তোলা হলো, পাশেই পাহাড়, খুব সুন্দর ভিউ। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा, कोई तो है खुदा जिसकी रज़ा से हो। ঠিক আছে, এখানে বিখ্যাত চা পাওয়া যায়, চা পাতা। সবচেয়ে ভালো চা নাকি এখানে পাওয়া যায়, টি মোমেন্টস। এটা কোন কোম্পানি মেনটেন করছে? হ্যাঁ, মিশনের। আচ্ছা আচ্ছা, চা পাতা, ভ্যারাইটিস চা পাতা পাওয়া যায় এখানে। সবথেকে ভালো চা। হ্যাঁ, আচ্ছা আমি নিচ্ছি। আচ্ছা, তারপরে প্রচুর ভ্যারাইটি আছে, মানে 100 গ্রাম 70 টাকাও আছে, মানে সেই থেকে শুরু ওদের। মানে এবার এরকম আস্তে আস্তে এটা হচ্ছে সবথেকে দাম, মানে আমি এইটা নিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, এই যে প্রথমে পাবেন এই পাতা মিষ্টি, লিকারটা লাইট হবে, ফ্লেভার হবে। আচ্ছা, তার উপরে উঠতে গেলে সেকেন্ড ওটা কত দাম? এটা 120 টাকা সব। 120 টাকা তার সব। উপরে পাবেন এটা সেকেন্ড প্লাস লিকার প্লাস ফ্লেভার, আচ্ছা এটা আপনার 300 টাকা সব। আচ্ছা আচ্ছা, তার উপরে পাবেন সেকেন্ড ক্লাসের আরেকটা, এটাও লিকার ফ্লেভার হবে দুটাই, হ্যাঁ। 350 টাকা সব। তারপরে পাবেন আপনি এই পাতা, এটা এই যে টি মোমেন্টস মল এটা থেকে বড় পাতা হয়, হ্যাঁ এটা তো ঠিক তো। এটা কত? এটা আপনার 550 টাকা সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 550 না 100? সব। তার উপরে পাবেন ফার্স্ট ক্লাস, আচ্ছা এটা লিকার হবে লাইট আর ফ্লেভার হবে বেশ সুন্দর, আর সুন্দর অ্যারোমা আসবে, এটা 800 টাকা সব। আচ্ছা তারপরে পাবেন এই সিজনের পাতা অটম ফ্লাশ, এটা আচ্ছা। অটম ফ্লাশ, এটা আচ্ছা। 500 টাকা সব। আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আমাদের নিজস্ব বাগানের গ্রিন টি, এটা আচ্ছা একটাই গ্রিন টি হয়, এই যে এটা, আচ্ছা আচ্ছা, এটা 150 টাকা সব। বলছি এটা কি সবথেকে বেস্ট? সব থেকে বেশি এটা কত দাম হচ্ছে? 1615 টাকা পড়বে দাম ডিসকাউন্ট, কিন্তু 1900 টাকা আছে, 1615 টাকা মানে পড়বে। কেজি কত হচ্ছে তাহলে? এটা কেজি হচ্ছে 8000 টাকা কেজি। 8000 টাকা কেজি এটা। এটা আমি নিয়েছি। হ্যাঁ, আমরা মিশন টি গার্ডেনে এখানে ওদের যে কাউন্টার আছে সেখানে এসেছি। এখানে আমি চা নিয়েছি, একটা হচ্ছে ফার্স্ট ক্লাস, হ্যাঁ, একটা হচ্ছে ওলং। ওলং, এটা হচ্ছে ওলং। ওলংটা খেয়ে দেখলাম, হুম হুম,
আর স্যান্ডউইচ নিল ছেলে। এটা আমি ওলং, ঠিক আছে। এবার আমি ফার্স্ট ক্লাসটা দেখছি। আমার কাছে ওলংটা বেশি ভালো লাগলো। ওলংটা চাটা খুব ভালো ছিল। আবার কেকও আসলো, কেক খেলাম। এই যে এটা খুব ভালো। পলি খাচ্ছে এখন স্যান্ডউইচটা। এখানে আমরা খেলাম, আমাদের 430 টাকা খরচা পড়লো। 2 রকম চা, কেক আর হচ্ছে স্যান্ডউইচ নেওয়া হয়েছে। আর একটা নিমকির মতো নিয়ে নিয়েছে আমার ছেলে। আমরা এখন আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে আমাদের চায়ের দামটা খুব রিজনেবল মনে হলো, এবং চা পাতা যে কিনলো, মলি তো অনেক চা পাতা কিনলো, প্রায় 3300 টাকার চা পাতা কিনলো মলি। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা সব ল্যাদ খেতে খেতে যাচ্ছি, যেখানেই যাচ্ছি এখানেই বসে আছি। ল্যাদ খেতে 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 খেতে। ল্যাদ খেতে খেতে যাচ্ছি আর চা কি। খাবার যেখানে যাচ্ছি সেখানে বসে যাচ্ছি। হ্যাঁ। ওই জন্য আমাদের টাইম অনেক নষ্ট হয়ে যায়। রাস্তা দেখুন কত সুন্দর রাস্তা বানিয়েছে, পুরো 4 লেন রাস্তা। এটা হচ্ছে সভ্যতা রেস্টুরেন্ট। এটা হচ্ছে মিনামোর বাগড়াকোটা। এখানে দিদির খুব নাম করা বেস্ট লাচ্চা পরোটা, চাউমিন, মোমো সব পাওয়া যায়। সব কিছু পাবেন, রাইসও পাবেন, যা যা খেতে চাইবেন পাবেন আপনারা। জায়গাটা খেয়াল রাখবেন, চারদিকে টি গার্ডেনে ভরা, তার মাঝখানে হচ্ছে ওনার এই দোকানটা। রেল লাইন যাচ্ছে দেখুন, সুন্দর অদ্ভুত লাগছে জায়গাটা। কাঞ্চনকন্যা ট্রেন গেল, তখনই বললাম দেখুন পাস করছে, পাস দিয়ে আমাদের এই কালিম্পং শুরু হলো। আমাদের এবারে হিলে ওঠা আস্তে আস্তে শুরু হচ্ছে। আস্তে আস্তে আমরা এবার হিলে উঠছি দেখুন। ঝোপের মধ্যে কিন্তু এলিফ্যান্ট থাকে, সেই জন্য এখানটাতে খুব আস্তে আস্তে গাড়ি যায়, যে কোনো সময় বেরিয়ে আসতে পারে হাতি। প্রচুর এলিফ্যান্ট এখানে থাকে বলছে। এই হচ্ছে সেবক ব্রিজ দেখুন। সেবক ব্রিজের উপর আমরা দাঁড়িয়ে আছি, আর তিস্তা নিচে দিয়ে বয়ে যাচ্ছে দেখুন। চলছে নিচে। পুরো তিস্তা নদী পুরো দেখুন। ওই দিকে শিলিগুড়ি, আর এই পাশটাও দেখুন। খুব ভালো ফিলিংস হয় এই জায়গাটাতে, আমাদের খুব ভালো লাগে এই জায়গাটা দাঁড়াতে। সব বুদ্ধদেবের বাণী লেখায় পতাকাগুলো থাকে, যেগুলো পাহাড়ে সব জায়গায় থাকে। আমরা গাড়ি সামনে দাঁড়িয়েছে, গাড়িতে উঠতে যাচ্ছি। এদিক দিয়ে গ্যাংটকও যাচ্ছে, আবার দার্জিলিংও যাচ্ছে। দেখুন ওই ট্রেন লাইন হচ্ছে, ব্রিজ উপর দিয়ে ব্রিজ চলে গেছে দেখুন। টানেল থেকে বেরিয়ে ব্রিজ দিয়ে আবার টানেলে ঢুকে যাবে দেখুন কি সুন্দর। এই দেখুন উপর দিয়ে ব্রিজ যাচ্ছে, ব্রিজ গিয়ে টানেলে ঢুকে যাচ্ছে। এই রাস্তাটা NH10 ধরে যাচ্ছে পুরো। এখানে আটকে আছে তিস্তার জলটা ড্যামের জন্য। আগে ড্যাম আছে কালীঝরা ড্যাম, তার জন্য এখানে জলটা এক করে রয়েছে। এবার আমরা দার্জিলিংয়ের দিকে উঠছি। এখানে এখন থাকার ব্যবস্থা হয়েছে। এটা হচ্ছে রবীন্দ্র ভবন মংপুতে। এখানে রবীন্দ্রনাথ বহুবার এসে থেকেছে এই মংপুর বাড়িতে। এটা হচ্ছে মৈত্রী দেবীর বাড়ি। মৈত্রী দেবীর হাজবেন্ড। এই পাশেই কুইনাল ফ্যাক্টরি আছে। আজকে বৃহস্পতিবার, তার জন্য বন্ধ। আমরা এর আগে যখন এসেছিলাম এই বাড়িতে আমরা ঢুকেছিলাম, যেখানে রবীন্দ্রনাথের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানকার যে কেয়ারটেকার উনি আমাদের খুব সুন্দর করে দেখিয়েছিল, এবং উনি খুব সুন্দর গান শুনিয়েছিল। তার কিছুটা ঝলক আপনাদের এখানে দিলাম। আগের বারে যে এসেছিলাম, আপনারা দেখুন, খুব ভালো লাগবে। এখানে রবীন্দ্রনাথ বেশ কিছুদিন ছিলেন, তার জন্য এই জায়গাটা খুব গুরুত্ব। রবীন্দ্রনাথকে যারা ভালোবাসেন তাদের জন্য খুব গুরুত্ব। অনেক দর্শকই আছেন। আপনি লাস্ট আছেন না এখানে গাইড হিসেবে? আপনি তো দেখান। আপনার নামটা কি? শিশির।
যে মহম্মদে রবীন্দ্রনাথ বয়সে সেই মৈত্রী দেবী সেনের লেখা সে বইয়ের মানে এই চেয়ারের কথা আছে মানে গুরুদেব একদম সকালবেলা উঠে এই চেয়ারে বসতেন, বিকাল বেলায় চেয়ারে বসতেন, মানে চেয়ারে বসে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য, আজকে তো মানে মেঘগুলো এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য সবটাও দেখতেন। ইনফ্যাক্ট এই দরওয়াজা গুলো ছিল না, এটা পরে কারণ হয়েছিল, শুধু এই খোলা বারান্দা ছিল। গুরুদেব ছিলেন প্রকৃতি প্রেমী, সেই জন্য এই জায়গাটা গুরুদেবকে খুব ভালোবাসতেন, সেজন্য এই তাম্র ফলকটি এদিকে রাখানো হয়েছিল। এর ফলকের মধ্যে যে স্ক্রিপ্ট আছে সেই মৈত্রী দেবী সেনের স্ক্রিপ্ট। এই বাড়িটা এই যে 20 মে 1944 থেকে রবীন্দ্র স্মৃতি ভবন হয়েছিল। আই থিঙ্ক শুধু আমাদের দেশের মানে সারা বিশ্বের মধ্যে এটা প্রথম রবীন্দ্র স্মৃতি ভবন। আর আসলে এই বাড়িটা ছিল সেই মৈত্রী দেবীর হাজব্যান্ড ডক্টর মনমোহন সেন, উনি কুইন ফ্যাক্টরিতে সে সময় চিফ কেমিস্ট মানে কুইনোলজিস্ট ছিলেন, সেজন্য ওনার জন্য সরকারি কোয়ার্টার ছিলেন। মৈত্রী দেবীর বাবা তো আপনার জানেন মিস্টার সুরেন্দ্রনাথ দাস, কিন্তু উনি বিখ্যাত ফিলোসফার অধ্যাপক ছিলেন উনি, মানে ওনার গুরুদেবের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। সেই জন্য মৈত্রী দেবী মানে ছোটবেলা থেকে গুরুদেবের কাছে ছিল, মানে স্নেহধন্য ছিলেন। সেই মৈত্রী দেবীরও বিশেষ আমন্ত্রণে মানে গুরুদেব মহম্মদে এসেছিলেন এজ এ ফার্স্ট টাইম 1938 21 মে যে কালিম্পং থেকে মহম্মদ এসেছিলেন। তারপর 1939 দুবার এসেছিলেন, আর 1940-তে লাস্টে বাড়িতে এসেছিলেন, মানে জীবনে একদম শেষ বয়সে বাড়িতে ছিলেন। আর এখন এসে গুরুদেব সেই 1.5 মাস 2 মাস পর্যন্ত থাকতেন এই বাড়িতে। আর 1940-তে গুরুদেবের জন্মদিন 25শে বৈশাখে এই বাড়ির মধ্যে সেলিব্রেশন হয়েছিল। এই বারান্দার মধ্যে আমাদের সমস্ত মহম্মদকে পাহাড়িয়াজনকে নিয়ে সে আমলের সমস্ত যে ব্রিটিশ সাহেবদের, যে বাঙালি সাহেবদের, এই সমস্তকে মানে এক সঙ্গে রাখে গুরুদেব সেই বার্থডে সেলিব্রেশন করেছিলেন। সে সময় গুরুদেব বয়স উনি 80 বছর বয়সে প্রবেশ করেছিলেন। সেদিন জন্মদিন নামক 3টি কবিতা আছে, এখনো রচিত হয়েছিল। আর তার শেষটিতেও লিখে আছে আমাদের এখানকার গ্রামের লোকের কথাটা, এই যে অপরাহ্ন এসেছিল জন্মবাসরের আমন্ত্রণে পাহাড়িয়া যত, একে একে দিল মোরে পুষ্পের মঞ্জরি নমস্কার সহ, ধরণী লবিয়া ছিল কোন কোনে প্রস্তুরে আসনে বসি, বহু যুগে বনহি তপ্ত তপস্যার পড়ে এই বর, এই পুষ্পের দাম মানুষের জন্মদিনে উৎসর্গ করিবে আশা করি, যে শেষটিতে লিখে আছে। আবার পঞ্চমবার আসার কথা ছিল, কিন্তু গুরুদেব আসতে পারে নাই, মানে অসুস্থ হয়ে কালিম্পং থেকে ওনাকে কলকাতা নিয়ে গেছে। তারপর ওনার অপারেশন, তারপর উনি মারাও গেছেন। আর গুরুদেবকে মহম্মদ মানে এত ভালোবাসতো। ফর এক্সাম্পল, যখন গুরুদেব সেকেন্ড টাইম এসেছিলেন 1939-এ, তখন এই যে পুরী থেকে সোজাই মহম্মদ এসেছিলেন, মানে সেই সময় সেই বয়সে কোথায় পুরী আর কোথায় মহম্মদ। যখন থার্ড টাইম এসেছিলেন 1939-এ, তখন সেপ্টেম্বর 12 তারিখ থেকে নভেম্বর 5 তারিখ পর্যন্ত গুরুদেব এই বাড়িতেই ছিলেন। এই যে গুরুদেব রাইটিং রুম, এই ঘরে বসে লিখতেন, ছবি আঁকতেন, যেটাকে কাঁচের ঘর বলতো, মানে এজিডি চার্জে জাস্ট এই লকটা চেঞ্জ হয়ে গেছে। মানে যে সেই চেয়ার আছে, সেই টেবিল আছে গুরুদেব ব্যবহৃত। ওই চেয়ারের ডিজাইনটাও গুরুদেব নিজে ডিজাইন দিত। আর এই ছিল আই থিঙ্ক এই ডিজাইন আছে শুধু মহম্মদে আছে, আমরা কোথায় দেখি নাই। এই যে বাবা ডিজাইন দিয়েছে, ছেলে কাজ করেছিল, যে রথীন্দ্রনাথের কাজ। জীবনের মানে শেষ বয়সে এখন 60+ থেকে গুরুদেব ছবি আঁকাটা শুরু। মেডিসিন গুলো কারণারই সেই কথাটা বলে দাও, মানে মহম্মদে বসে গুরুদেব অনেক ছবিগুলো এঁকেছিল, যে সেই রঙগুলো যে উনি ছবি আঁকতেন। এই মাঝখানে যে ক্যানভাস রাখার জন্য স্ট্যান্ড, মানে ইজেলের কাজ করতো। মানে গুরুদেব হাসছেন, আই থিঙ্ক ওনার হাসি ছবিটা খুব কম পাওয়া যায়। আর গুরুদেব নিজে বায়োকেমিক ঔষধ খেতেন, বায়োকেমিক প্র্যাকটিসও করতেন, এই যে সে ওষুধপত্র মানে এখানে রয়ে গেছে, এই জন্য উনি 5th টাইম এখানে আসতে পারেন। গুরুদেব বেডরুম আছে, মানে অনেক লম্বা মানুষ ছিলেন, 6 feet 3 inch হাইট ছিল গুরুদেব। আর সেই সময় তো বয়স অনেক হয়েছিল, সেই জন্য গুরুদেব একটু ঝুঁকিয়ে গিয়েছিলেন। জীবনের শেষ সময় অনেক ট্রাবলও ছিল গুরুদেব। সেই ট্রাবলের মধ্যে একটা ট্রাবল ছিল যে শ্বাসকষ্ট, সেই জন্য যে পিছনে হালান দেওয়ার জন্য, ওই যে পিছনে হালান দিয়ে যে স্ট্রেট আছে ওইদিকে পিল্লো দিয়ে মানে একটু ব্যান্ড হয় উনি শুনতেন। এই দরওয়াজাটা খোলা থাকতো, এখন থেকে উনি সমস্ত প্রাকৃতিক দৃশ্য সবটাও দেখতেন। আর এই বক্স কাটের ডিজাইনটা এখনই চলছে, কিন্তু গুরুদেব সেই সময় মহম্মদে ইন্ট্রোডিউস করেছিলেন, মানে ওনার ছেলের কাজ। বাট এজ এ ডাইরেকশন অফ গুরুদেব এই বেডটা এখানে রাখানো হয়েছিল কি একদম সকালবেলায়, এখন থেকে সানরাইজিংটা খুব ভালো। মহম্মদে বসে যে কবিতাগুলো লিখেছিলেন, সেই কবিতাগুলোকে রাখানো হয়েছিল। এই যে মহম্মদ পাহাড়ে 9:30,
ছায়াছবি, স্মৃতির ভূমিকা, মানসী, সানাই, আদিরা, বাসাবদল এই সমস্ত মন্তব্যে বসে লিখেছিলেন। এছাড়া মানে শেষ কথা এখনই বসে লিখেছিলেন, ছেলেবেলা এখনই লেখা শুরু হয়েছিল। মানে সিস্টেমেটিক আছে যে লাইক বারটা সিস্টেমটা ছিল মানে এই কল থেকে ঠান্ডা জল আসতো এখনো প্রেসার হতো, এখানে জলটা গরম করে মানে বাইরে থেকে জলটা গরম করে ঢেলে দিত, এই ফুটা থেকে ঠান্ডা জল, এই ফুটা থেকে গরম জল এসে এই টবের মধ্যে মিক্সড হতো, গুড় দিয়ে একটু উঁচু করে পিছনে হালানতে, মানে ব্যাক প্রেস করে বসে স্নান করতে, এই যে সাবান টাবান রাখার জন্য জিনিসপত্র ওখানে থাকতো। যে স্টেপটা করে দিয়েছিল এই যে হাত রাখার সুবিধার জন্য, মানে রাইট হ্যান্ড কাজ করতো, লেফট হ্যান্ড এখানে আরাম করতো। তো সেসব তো বয়স হয়ে গেছিল, সেসব এটাকে চাপা দিয়ে উঠার সুবিধার জন্য কাজ হতো। মানে এই ট্যাপ থেকে কন্টিনিউ জল আসতে সেজন্য এটাকে ছোট করে দিয়েছিল। এই যে বাইরে থেকে জলটা কমন সেন্স নিজের কনসেপ্ট আছে যে 1930 এর ওটাতে ঠান্ডা জল বেরোতো, এখানে গরম জল ঢালা হতো, দিয়ে দুটো এসে মিক্সড হয়ে এখানে উনি স্নান করতেন। তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি আর বেঁধে রে খোঁড়া তরি, বাতাস বহে মরি মরি আর বেঁধে রে খোঁড়া তরি, এসো এসো পার হয়ে মোর হৃদয়ে মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকাল বেলা যে, তোমার নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতে নিবিড় আধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। একজন কেয়ারটেকার হয়ে এত সুন্দর গান গাইলো, আপনারা তো শুনলেন কতটা রবীন্দ্রনাথের উপর ওনার ভক্তি রয়েছে বা ভালোবাসে, সেইটা কিন্তু ওনার ভেতর থেকে কিন্তু এই গানটা উনি গাইলেন। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে, আমাদের তো খুব ভালোই লেগেছিল। আপনারা চেষ্টা করবেন মংপুতে আসতে, এটা কিন্তু খুব ভালো একটা জায়গা, সুন্দর পরিবেশ, সুন্দর সিনারি চারিদিকে দেখতে পাবেন, খুব ভালোও লাগবে আপনাদের। এখানে আশেপাশে অনেক হোমস্টেও আছে, থাকতেও পারবেন, থেকেও এখানে ঘুরতে পারবেন। এই পাশ দিয়ে সব গাছগুলো দেখছেন, এগুলো সব সিংকোনা গাছ। এই গাছ দিয়ে আমাদের ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। গঙ্গা দেখুন, ও কি ভিউ! এখানে আমরা গাড়ি দাঁড় করিয়ে একটু লাঞ্চ করব। এটা দার্জিলিং জেলার মংফুতে হচ্ছে এই রডোডেনড্রন অভয়ারণ্য বা রডোডেনড্রন ফুলের পার্ক হচ্ছে এইটা। এর ভেতরে অনেক গাছ আছে, সেগুলো সব রডোডেনড্রন ফুল। এই পাহাড়ি এলাকায় বিখ্যাত ফুল এটা। এটা সিকিমে ইয়মথমে একটা সিজনের সময় প্রচুর দেখা যায়, ওটা দেখতে ইয়মথমে সবাই যায়।
ভিউ দেখুন, ও বিউটিফুল কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে। দেখুন পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এত সুন্দর ভিউটা লাগছে না। আর ডান দিকে সিকিমের অনেকটা জায়গা দেখা যাচ্ছে, অনেকটা ওপেন সিনারি দেখা যাচ্ছে। দেখলে বুঝতে পারবেন, আমি ঘুরেই দেখাচ্ছি, অপূর্ব লাগছে চারিদিকে সিনারিটা। এটা একটা পার্ক, সুন্দর দেখা যাচ্ছে, খুব বিউটিফুল। একদিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, আরেকদিকে হচ্ছে সিকিমের পাহাড় দেখা যাচ্ছে, অনেক বড় এরিয়া নিয়ে ভিউ দেখা যাচ্ছে। নিচে এক পার্ক, দূরে বিভিন্ন ছোট ছোট শহর, টাউন। আমরা এখানে মোমো খাচ্ছি আর ম্যাগি বানাচ্ছে। এটাই আমাদের আজকে লাঞ্চ, ঠিক এই পার্কের উল্টো দিকে। दीदी এখানে আমরা এসেছি। दीदी आपका नाम क्या है? मेरा नाम संजू है। संजू, मेरा ब्लॉग है, ब्लॉग में आएगा ये वाला। ठीक है। এখন ম্যাগি খাচ্ছি, দেখুন এগ ম্যাগি। মোমো তো আগে দেখালাম, মোমো ভেজ মোমো আর চিকেন মোমো, আর এটা হচ্ছে এগ ম্যাগি। এগ ম্যাগি খুব ভালো বানিয়েছে বলছে। হিলের তো একটু ভালো হয় সব সময়। আমরা হাঁটছি একটু পাহাড়ি রাস্তায়, মালিও হেঁটে আসছে। সন্ধে হতে চলছে, দেখুন বিকেল হয়ে গেল এই সাইডটাতে। ঝর্ণা, এটা দেখুন কত সুন্দর ঝর্ণা বইছে। ওয়াটারফলসটা বেশ স্পিড আছে, এক উঁচু থেকে নামছে, টাইগার হিল থেকে এটা নামছে বলছে। বেশ ঠান্ডা লাগছে এখানে এখন। এখানে একটা ছোট্ট ঝর্ণা, পাহাড়ের যে কত ছোট ছোট ঝর্ণা থাকে এখান থেকে বেয়ে বেয়ে আসছে, দেখুন। কত ওজন নিয়ে আসছে দেখুন। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम। পড়তে বললো, কারণ এখানে ভাল্লুক বেরোবার চান্স আছে প্রচুর। ভাল্লুক বেরোয় নাকি বলছে, বললো কাঠ নিয়ে যাচ্ছে, ভাল্লুক বেরোতে পারে। এই 3 রাস্তার মোড়, 3 মাইল জায়গাটার নাম। এখান থেকে 4 কিলোমিটার হচ্ছে জোরবাংলো। ওখান থেকে আমরা ট্রেনের রাস্তাটা পাবো, যেটা দার্জিলিংয়ে উঠছে। সব ট্যাঙ্ক নিয়ে দাঁড়িয়ে আছে, এই হোটেলে হোটেলে জল সাপ্লাই করে। এখান থেকে জোরবাংলো মোড়ে চলে এসেছি। জোরবাংলো থেকে আমাদের ডান দিকে যাব। এই বাদিক দিয়ে শিলিগুড়ি দিয়ে রাস্তাটা আসছে, দেখুন এই যে বাদিক দিয়ে শিলিগুড়ি রাস্তায় টয় ট্রেনের লাইন। ডান দিকে হচ্ছে দার্জিলিং যাচ্ছে। ওয়েলকাম টু দার্জিলিং। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে। ঢালি মনেস্ট্রি, এটা উপরে দেখুন, ঢালি মনেস্ট্রি। দার্জিলিং রেলওয়ে স্টেশন দেখুন, ট্রেন দাঁড়িয়ে আছে। I love Darjeeling DHR, Darjeeling bus office. হচ্ছে হোটেল সোনার বাংলা। আমরা এসে গেছি দার্জিলিংয়ে, ঢুকছি আমরা, দেখুন। আমরা দার্জিলিংয়ে পৌঁছে ফ্রেশ হয়ে একটু ম্যাল রোডে ঘুরতে বেরিয়ে এসেছি। আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখাবো দার্জিলিংয়ের। আপনাদের কাছে অনুরোধ রইল যে আমাদের সাবস্ক্রাইব করুন। অনেকে কিন্তু ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।